হ্যালো স্টুডেন্টস, শুরু করছি আজকের ভিডিও হচ্ছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান এর চতুর্থ যে অধ্যায়টি রয়েছে তাপের ঘটনাসমূহ। এই অধ্যায়ের আজকে ভিডিওটি হলো তৃতীয় পার্ট। আজকে ভিডিওতে যে সমস্ত জিনিসগুলোকে নিয়ে আলোচনা করা হবে সেগুলি হলো তাপের পরিবহন, প্রবাহিত মোট তাপের পরিমাণ নির্ণয়, তাপ পরিবাহিতা ও তার সমীকরণ, তাপ পরিবাহিতার একক, তাপীয় রোধের সমীকরণ ও তার একক এবং কিছু গাণিতিক সমস্যা ও তার সমাধান। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি উপরে যেটা লিখেছি সেটা হচ্ছে তাপের সঞ্চালন। তাপের সঞ্চালন বলতে যেটা আমরা বুঝি যে তাপ উষ্ণ স্থান থেকে শীতল স্থানে প্রবাহিত হয় বা প্রবাহিত হয়, একে বলা হয় তাপের সঞ্চালন। তাপের সঞ্চালনের যে পদ্ধতি সেটা আমরা নিচু ক্লাসেও দেখেছি যে 3 রকমের পদ্ধতি আছে: তাপের পরিবহন, তাপের পরিচলন ও তাপের বিকিরণ। এই পদ্ধতি তিনটির মধ্যে আমাদের মূলত যেটি দেখতে হবে সেটা হচ্ছে তাপের পরিবহন পদ্ধতি, যেটা নাকি কঠিনে একমাত্র হয়। একটু জেনে রাখার জন্য বলছি, তাপের পরিচলন তরল ও গ্যাসের মধ্যে হয় এবং তাপের বিকিরণ এটি শূন্য মাধ্যমে ঘটে। তাপের পরিবহন পদ্ধতি অর্থাৎ কঠিনে উষ্ণ অংশ থেকে শীতল অংশে যে তাপ পরিবহন ঘটে সেই পদ্ধতি সম্পর্কে দেখব। এটাকে তাপের পরিবহন পদ্ধতি বলে। তাপের পরিবহন পদ্ধতি যদি ছোট্ট করে একটু সংজ্ঞা দেখি তাহলে সংজ্ঞা যেটা হবে সেটা হচ্ছে যে পদ্ধতিতে কোনো বস্তুর মধ্য দিয়ে এর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয় অথবা বস্তুটির উপাদান যে কণাগুলি কোনো স্থান পরিবর্তন হয় না তাকে তাপের পরিবহন বলে। তাহলে সংজ্ঞাতেই বোঝা গেল যে তাপের পরিবহন হতে গেলে এমন একটি মাধ্যমের প্রয়োজন যে মাধ্যমের কণাগুলি তার নিজস্ব যে স্থান সেটা অক্ষুণ্ণ রাখবে, অর্থাৎ পরিবর্তন করবে না, এবং উষ্ণ অংশ থেকে শীতল অংশে তাপ পরিবাহিত হবে। তাহলে এই পদ্ধতি হচ্ছে পরিবহন। এইবার কঠিন পদার্থকে যদি আমরা দেখি তাহলে অনেক রকমের কঠিন পদার্থ পাব। তাদের প্রত্যেকের তাপ পরিবহনের ক্ষমতা কিন্তু ভিন্ন। তাপ পরিবহনের ক্ষমতার ভিত্তিতে যদি আমরা কঠিন পদার্থকে শ্রেণীবিভাগ করি তাহলে আমরা 2 রকমের কঠিন পদার্থ পাবো। একটি হলো তাপের কুপরিবাহী আর একটি হলো তাপের সুপরিবাহী পদার্থ। কুপরিবাহী পদার্থ অনেক রকমের হয়, যেমন হচ্ছে কাঠ হতে পারে, তারপরে কর্ক হতে পারে, প্লাস্টিক হতে পারে। এই সমস্ত হচ্ছে তাপের কুপরিবাহী। এবার দেখি তাপের সুপরিবাহী। তাপের সুপরিবাহী পদার্থ মূলত যারা নাকি ধাতু তারাই হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ। তাপের সুপরিবাহী পদার্থ যারা রয়েছে তারা খুব ভালো মতো তাপ পরিবহন করে, কিন্তু কিছু কিছু অধাতুও আছে যারাও নাকি তাপ পরিবহন করে, তবে এটা একদম এক্সেপশনাল। যেমন হচ্ছে গ্রাফাইট তাপ পরিবহন করে যদি ইহা অধাতু। এই যে বললাম যে বিভিন্ন পদার্থের যে তাপ পরিবহনের ক্ষমতা এটা যে ভিন্ন, তা এটা আমরা কোথা থেকে জানতে পারি? এটা জানতে পারি হচ্ছে একটি পরীক্ষা যেটাকে নাকি বলা হয় ইঞ্জেন হাউস পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তোমাদের বই রয়েছে, আমরা কি জানতে পারি যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা বিভিন্ন। এই যে ছবিটি দেখতে পাচ্ছ এটা একটি ইঞ্জেন হাউস। এই ইঞ্জেন হাউস মূলত একটি পাত্র, ধাতব পাত্র। এই ধাতব পাত্রের মধ্যে ফুটন্ত জল দিয়ে দেওয়া হয়, আর এর পাশে কোনো একটি ওয়ালে কি করা হয়, বিভিন্ন ধাতুর তৈরি কতগুলি দণ্ডকে
প্রবেশ করানো থাকে। ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে সীসা, লোহা, তামা এবং অ্যালুমিনিয়াম এই 4 রকমের ধাতব উপাদানের তৈরি কঠিন দণ্ডকে প্রবেশ করানো আছে। এইবার বাইরের যে অংশ, ধাতব অংশ, সরু সরু অংশগুলো দেখতে পাচ্ছ, সেই সরু অংশে কি করা হয়েছে, মোমের প্রলেপ, এই প্রত্যেকটিতে সমান দৈর্ঘ্যের বরাবর মোমের আস্তরণ দিয়ে দেওয়া হয়েছে। এইরকম অবস্থায় বা এইরকম মানে অ্যারেঞ্জমেন্টের পরে যখন নাকি ধাতব পাত্রটিতে ফুটন্ত জল দেওয়া হয়, তার কিছুক্ষণ পরে আমরা জানি যে মোমের গলনাঙ্ক কম, তা মোমটা কি হয়, গলে। কিভাবে গলে, যে ভেতরের তাপটি এই দণ্ডের গায়ে লাগে, সেই দণ্ড থেকে তাপটা পরিবাহিত হয় এবং ধাতব অংশের যে গায়ে লেগে থাকা মোম সেটি গলতে শুরু করে। খুবই সহজ সরল একটি পরীক্ষা। এবার এই মোমের গলন যে দণ্ডের মধ্যে সবথেকে বেশি ঘটবে, তাহলে বোঝা যাবে যে সেই দণ্ডের কিন্তু তাপের পরিবহন ক্ষমতা বেশি। তাহলে বেশি পরিমাণ তাপ পরিবহন হয়েছে, যার ফলে মোমের গলনটা বেশি হয়েছে। তা এই হচ্ছে ইঞ্জিন হাউস পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আরও কিছু তোমরা ছবি দেখবে। তার মধ্যে এখানে যেমন 4টি দণ্ড প্রবেশ করানো দেখতে পাচ্ছ, এরকম আরও বেশি দণ্ড প্রবেশ করানো যেতে পারে। সেখানে আরও বিভিন্ন উপাদানের তৈরি ধাতব দণ্ডকে প্রবেশ করিয়ে তারও কি করা যেতে পারে, ওই তাপ পরিবহনের যে ক্ষমতা সেটা তুলনা করা যেতে পারে। ঠিক আছে। এবার ইঞ্জিন হাউস পরীক্ষা থেকে প্রাপ্ত যে ফল, সে ফলের উপরে ভিত্তি করে আমরা যদি বিভিন্ন পথে তাপ পরিবহনের ক্ষমতা যদি একটা ক্রমে সাজাই, তাহলে মোটামুটি যে ক্রমটি পাবো সেই ক্রমটি হচ্ছে এরকম, যে রূপা তার তাপ পরিবাহিতা হচ্ছে তামার থেকে বেশি, আবার তামার তাপ পরিবাহিতা অ্যালুমিনিয়ামের থেকে বেশি। যদি প্রশ্নে থাকে যে কোন কঠিনের তাপ পরিবহনের ক্ষমতা বেশি, তাহলে উত্তরটা হবে হচ্ছে রূপা। তাহলে এইটা হচ্ছে ক্রম। এই ক্রমটা মনে রাখার জন্য আমি পাশে বক্সের মধ্যে একটা লিখে দিয়েছি যে গরমকালে আমরা কি করি, রুমাল ব্যবহার করি ঘাম মোছার কাজে। তা এই রুমালটা হচ্ছে এমন একটি চাবিকাঠি যেটা দিয়ে তোমরা মনে রাখতে পারবে রু মানে হচ্ছে রূপা, মা হচ্ছে তামা, আর ল হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে রুমাল এই ক্রমেই কিন্তু তাপ পরিবহনের ক্ষমতাটাকে দেখানো হয়েছে। সবথেকে বেশি হচ্ছে রূপা, তারপরে হচ্ছে তামা, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে। এটা ইঞ্জিন হাউস পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করা হয় কোন পথের তাপ পরিবহনের ক্ষমতা কীরকম। আমরা 1 নম্বর টপিকটা দেখে ফেলেছি, তাপের পরিবহন ব্যাপারটা। শুধু মাথায় রাখবে ওখান থেকে ইঞ্জিন হাউসের ব্যাপারটা, ওটা আর যে ক্রমটা যেটা বলা হয়েছে ওই ক্রমটা মনে রাখবে, তাহলেই হবে। এরপর দ্বিতীয় যে টপিকটি আছে সেটা হচ্ছে প্রবাহিত মোট তাপের পরিমাণ নির্ণয় করো। তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটি ছবি আঁকতে হবে। হ্যাঁ, তার জন্য একটি ছবি আঁকতে হবে। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, একটা ধাতব আয়তঘনক। এই আয়তঘনকের 2 বিপরীত পৃষ্ঠের মধ্যে উষ্ণতা হচ্ছে θ1 ও θ2 ডিগ্রি সেলসিয়াস। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এ এবং এর যে বেধ, তার বেধের পরিমাণ হচ্ছে স্মল ডি। ঠিক আছে। এইবার যদি আমি বলি θ1 এর উষ্ণতা বেশি θ2 এর থেকে, তাহলে θ1 অংশ থেকে তাপ θ2 এই তলে আসবে। ঠিক আছে। এবং যদি আমি টি সময়ের জন্য তাপটাকে আসতে দেই, তাহলে কতক্ষণই তাপ আসবে সেই পরিমাণটা আমি পাশে লিখেছি, সেই পরিমাণটা হচ্ছে কিউ। ঠিক আছে। এবার এই কিউ বা মোট যে পরিবাহিত তাপ, এর সমীকরণটা কী করে নির্ণয় করা যায় সেটা আমরা এখন দেখব। তা মাথায় রাখবে যে এই যে মোট যে পরিবাহিত তাপ অর্থাৎ কিউ, এটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। প্রথম সেটা হচ্ছে যে 2 তলের উষ্ণতার পার্থক্য যত বেশি হবে কিউ এর পরিমাণ তত বেশি হবে। তাহলে এটার সম্পর্কটা হচ্ছে সমানুপাতি সম্পর্ক। তাহলে আমি যদি এটা লিখি যে 2 তলের যদি উষ্ণতার পার্থক্য, তাহলে বলতে হবে θ1 মাইনাস θ2। তাহলে কিউ এটা সমানুপাতি হবে কার সাথে, θ1 মাইনাস θ2 এর সাথে। এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এরপরে
এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, কারণ ক্ষেত্রফল যত বেশি হবে তাপ তত বেশি আসবে। তাহলে আবার লেখা যায় যে কিউ প্রপোর্শনাল এ, এটা ইকুয়েশন নাম্বার 2। এইবার দেখাও যে এই যে বেদটা রয়েছে, এই বেদটা যতটা মোটা হবে তত কিন্তু কম তাপ আসবে, আর যত পাতলা হবে বা বেদ যত কম হবে তত বেশি পরিমাণে তাপ আসবে। ঠিক আছে, তাহলে এই সম্পর্কটা কিন্তু আর সরল সম্পর্ক নয়, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে কিউ ইজ প্রপোর্শনাল 1/d, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। এবার লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে সময়ের সাথে এর কী সম্পর্ক। যদি আমরা বেশি সময় ধরে তাপ আসতে দিই তাহলে বেশি পরিমাণ তাপ চলে আসবে, অর্থাৎ এটা সরল সম্পর্ক। তাহলে আমি লিখব কিউ প্রপোর্শনাল টি, টাইমের সাথে ইহা সমানুপাতিক। এই যে তিনটা সমীকরণ দেখছো, এই তিনটা সমীকরণ হচ্ছে পরিষ্কার বলে দিচ্ছে যে মোট পরিবাহিত তাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে। আরেকবার বলি যে উষ্ণতার পার্থক্যের সমানুপাতি হয়, ক্ষেত্রফলের সমানুপাতি হয়, বেধের ব্যস্তানুপাতি হয় এবং সময়ের সাথে সমানুপাতি হয়। তাহলে এই তিনটি ফ্যাক্টরকে যদি একত্রিত করি তাহলে 1, 2, 3 ও 4, তার মানে 1, 2, 3 ও 4 নং হতে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কিউ প্রপোর্শনাল θ1 মাইনাস θ2 এ টি ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, এটা কিন্তু পাশে তোমরা লিখে নিতে পারো যে θ1 ইজ গ্রেটার দেন θ2, θ1 θ2 এর থেকে বড়। এবার এই যে ইকুয়েশন দেখছো, এটাকে সমান করার জন্য আমি যেটা লিখব ইমপ্লাইজ দ্যাট কিউ ইকুয়াল একটা ধ্রুবক নিয়ে নিতে হবে, সেই ধ্রুবকটা হচ্ছে কে, θ1 মাইনাস θ2 ইন্টু এ ইন্টু টি ডিভাইডেড বাই ডি। এই যে সমীকরণটি আসলো, এই সমীকরণটাই হচ্ছে মোট পরিবাহিত যে তাপ তার পরিমাণ। ঠিক আছে, এটাকে তোমাদের মাথায় রাখতে হবে। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 5 দিয়ে রাখছি। ইকুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপর যেটা দেখব সেটা হচ্ছে তাপের পরিবাহিতার সমীকরণ নির্ণয়। তাপের পরিবাহিতা সেটা ইকুয়েশনের মধ্যে দেখতে পাচ্ছ যে আমরা কে একটি ধ্রুবক নিয়েছি, এই কে ধ্রুবকটিকে বলা হবে তাপের পরিবাহিতা। আমি এখানেও কে লিখেছি। তাহলে এটার যে সমীকরণ সেটা কোথা থেকে পাবো, তাহলে আমাদের লিখতে হবে এই সমীকরণটিকে, তখন লিখব হচ্ছে আমরা জানি কি জানি যে কিউ এর ইকুয়েশনটা হচ্ছে কে θ1 মাইনাস θ2 এ টি ডিভাইডেড বাই ডি। এখান থেকে আমার টার্গেট হচ্ছে কে যেটা আছে কেটার সমীকরণটা নির্ণয় করা। এটা তাই এটা করতে গেলে আমাকে কী করতে হবে, বর্গমূল করে দিই ডি ইন্টু কিউ ইকুয়াল কে θ1 মাইনাস θ2 ইন্টু এ ইন্টু টি। এবার কেটাকে রেখে দিচ্ছি, বাকি পুরোটাকেই নিয়ে আসছি বাদিকে, তাহলে সেটা কী হয়ে যাবে, এটার নিচে চলে আসবে। তাহলে আমার পড়ে থাকছে ডান সাইডে কে, যেটা হবে হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই θ1 মাইনাস θ2 ইন্টু এ ইন্টু টি। ঠিক আছে, এটাই হচ্ছে এর সমীকরণ। তাহলে এই সমীকরণটিকে আমরা কি করব, বক্স করে দিই আর ইকুয়েশন নাম্বারটাকে 6 দিয়ে রাখি। এই 6 নাম্বার ইকুয়েশনই হচ্ছে তাপ পরিবাহিতার সমীকরণ। তাহলে আমাকে মাথায় রাখতে হবে হচ্ছে মোট পরিবাহিত তাপের যে ফর্মুলাটা আছে বা সমীকরণটা আছে, এটা কি করে আসলো সেই ব্যাপারটার উপরে বেস করেই কিন্তু সমীকরণটা হবে। আর এই সমীকরণ যদি মাথায় থাকে তাহলে আমরা কে এরও সমীকরণটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এবার যে জিনিসটি দেখব সেটা হচ্ছে তাপ পরিবাহিতার সংজ্ঞা ও একক। এই যে কে তাপ পরিবাহিতা, যেটাকে কে বলছি, এর সংজ্ঞাটা কি হবে এবং এর একক কি হবে। তাহলে সংজ্ঞায় যাওয়ার আগে আমি এখানে লিখে রাখি সংজ্ঞা কি হবে, মুখস্থ করার দরকার নেই, শুধু ইকুয়েশনটা দেখো তাহলে বুঝতে পারবে। এই যে কে সমীকরণটি যে আছে, এই কে সমীকরণটা একবার লিখে নাও। ঠিক আছে, তোমরা এখন প্র্যাকটিস করো, যেভাবে করাচ্ছি এভাবে প্র্যাকটিস করলে তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। আর মুখস্থ করলে কিন্তু
সেটা সবসময় যে মনে পড়বে পরীক্ষার হলে সেটা কিন্তু নয়, ঠিক আছে। যার জন্য তোমরা মুখস্থ কম করবে, একটু ইকুয়েশনগুলোকে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা পারবে, আমি জানি পারবে তোমরা। সেটা হচ্ছে তাপ পরিবাহিতার সংজ্ঞা। এবার দেখো, ধরো ডি, ডি মানে কী ছিল? ডি ছিল হচ্ছে আমাদের বেদ, মানে কতটা পুরু ছিল, সেটাকে আমি 1 সেন্টিমিটার বা 1 মিটার যদি নিই, অর্থাৎ একক পরিমাণ নেই, তাহলে ডি এর মান হবে হচ্ছে 1, ঠিক আছে, ইনটু কিউ। কিউটা কতখানি তাপ আসলো সেটাকে আমি কিউই রাখলাম। θ1 - θ2, অর্থাৎ দুই বিপরীত তলের মধ্যে যে উষ্ণতার পার্থক্য, সেটাকে যদি আমি 1 ভাবি, মানে 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন যদি ভাবি, তাহলে এখানে আমি 1 লিখতে পারি। এটা হচ্ছে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল যদি 1 বর্গ একক যদি নেওয়া যায় তাহলেও তার মান হবে 1। আর টি, যদি 1 সেকেন্ডের জন্য যদি আমি তাপটাকে প্রবাহিত করাই তাহলে তার মান হবে হচ্ছে 1। তাহলে দেখো এই যে গুণফলটা, এর মানটা কিন্তু হবে কিউ। তাহলে কে ইকুয়াল কিউ হয়, অর্থাৎ কে হচ্ছে তাপ পরিবাহিতা, তার মান হচ্ছে প্রবাহিত তাপ, ঠিক আছে। এটা কখন হয়? সব সময় তো হয় না, এটা তখনই হবে যখন নাকি বেধের মান হবে হচ্ছে একক, উষ্ণতার পার্থক্য হবে হচ্ছে একক পরিমাণ, ক্ষেত্রফল হবে হচ্ছে 1 বর্গ একক, এবং সময় হবে হচ্ছে 1 একক। তাহলে আমি সংজ্ঞায় কী লিখতে পারি? যে কে অর্থাৎ তাপ পরিবাহিতা, এটা হচ্ছে তাপের পরিমাণকে বোঝাবে, প্রবাহিত তাপের পরিমাণ, যখন নাকি একক বেধযুক্ত একক ক্ষেত্রফল বিশিষ্ট। আচ্ছা, একক বেধ আর একক ক্ষেত্রফল বিশিষ্ট যদি কোনো নেই, কঠিন অংশ নেই, তাহলে সেটা অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে একটি ঘনক হবে, তাই না? একক বাহু বিশিষ্ট একটি ঘনক হবে। তার যে দুই বিপরীত তল, তার মধ্যে উষ্ণতার পার্থক্য যদি 1 ডিগ্রি হয়, এবং 1 সেকেন্ডে যতখানি তাপ আসে উষ্ণতল থেকে শীতল তলে, সেটাই হচ্ছে কিউ, সেটাকেই আমরা বলবো তাপ পরিবাহিতা। তাহলে তাপ পরিবাহিতার সংজ্ঞাটা লিখতে হবে, হ্যাঁ আমি লিখেছি এই সংজ্ঞাটি ইকুয়েশনের উপরে ভিত্তি করে, যে একক বাহু বিশিষ্ট ঘনকের দুই বিপরীত তলে উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি হলে উষ্ণতল হতে শীতল তলে 1 একক সময় যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকেই ওই পথে তাপ পরিবাহিতা বলে। তা আমরা যে কন্ডিশনে কে ইকুয়াল কিউ পেয়েছি, জাস্ট ওই কন্ডিশনটাকে এখানে মেনশন করে দিয়ে তোমাকে বলতে হবে যে পরিমাণ তাপ উষ্ণতল থেকে শীতল তলে প্রবাহিত হয় তাকেই বলা হয় কি? তাপ পরিবাহিতা। তাহলে এইভাবে আমরা তাপ পরিবাহিতার সংজ্ঞা পেয়ে গেলাম। এরপর নেক্সট যেটা দেখব এর হচ্ছে একক, ঠিক আছে। তাহলে একক দেখতে গেলে কিন্তু আমাকে আবার সেই ইকুয়েশনের দিকে তাকাতে হবে। একক আমরা দুই পদ্ধতিতে নির্ণয় করব, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এসআই পদ্ধতি। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে যদি কে এর যে ইকুয়েশন, সেখানে যে রাশিগুলি আছে, কে এর ইকুয়েশনে যে রাশিগুলি আছে সেই রাশিগুলির প্রত্যেকটির যদি একক আমি বসিয়ে দিই তাহলে কিন্তু আমি কে এর একক পেয়ে যাব।
তাহলে যেমন ডি মানে বেদের একক হবে হচ্ছে সেন্টিমিটার, বসালাম। কিউ মানে তাপের পরিমাণ, সেটা হচ্ছে ক্যালোরি সিজিএস সিস্টেমে, সেটাও বসালাম। ডিভাইডেড বাই θ1 মাইনাস θ2 মানে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বসালাম, ইন্টু এ মানে ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার দিয়ে দিলাম, টি হচ্ছে সময় সেকেন্ড দিয়ে দিলাম। এইবার দেখো সেন্টিমিটার দিয়ে সেন্টিমিটার স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে পরে যেটা থাকলো সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা কি করতে পারি, উপরে নিতে পারি, সেন্টিমিটারটাকে উপরে নিতে পারি, সেকেন্ডটাকেও উপরে নিতে পারি। তাহলে আমাদের যে এককটা দাঁড়াবে সেটা হচ্ছে আগের থেকেই ছিল হচ্ছে ক্যালোরি ওপরে, তারপরে লিখবো হচ্ছে সেন্টিমিটার ইনভার্স, তারপরে হচ্ছে সেকেন্ড ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে এই হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক। একবার বলছি, ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, ডিগ্রি সি ইনভার্স, হয়ে গেল সিজিএস পদ্ধতিতে। এবার যেটা দেখব সেটা হচ্ছে এসআই পদ্ধতিতে এর এককটি কী হবে। এসআই পদ্ধতিতে কে এর একক নির্ণয় করছি। তাহলে দেখো তোমরা ইকুয়েশনে এটা কি দেওয়া আছে, ডি হচ্ছে বেদ, সেটাকে আমরা কি লিখব হচ্ছে মিটার, ইন্টু কিউ হচ্ছে জুল হবে, ডিভাইডেড বাই θ1 মাইনাস θ2, সেটাও আমরা কি করব, কেলভিন লিখব। উষ্ণতার পার্থক্য এসআই এককে হচ্ছে কেলভিন হবে। আর যেটা এরিয়া ছিল সেটা হচ্ছে মিটার স্কোয়ার, আর টাইম সেটা সেকেন্ডই থাকবে। এবার আমি মিটার দিয়ে মিটার স্কোয়ার ক্যান্সেল করে দিলাম, তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে জুল মিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, কেলভিন ইনভার্স। এই হচ্ছে এর একক। এবার এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এই যে জুল সেকেন্ড ইনভার্স, এই দুটোকে মিলে আমরা কি লিখতে পারি, জুল পার সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে ওয়াট। তাহলে আমরা কিন্তু ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স এটাও লিখতে পারি। অনেক সময় কিন্তু এই অপশানটা এমসিকিউতে থাকে যে তাপ পরিবাহিতার একক কোনটি, দেখবে এই অপশানটা কিন্তু থাকে, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এটাকেও মনে রাখতে হবে যে ওয়াট মানে তো জুল পার সেকেন্ড, তাহলে জে এস ইনভার্স, ঠিক আছে। এই হচ্ছে তাপ পরিবাহিতার সংজ্ঞা এবং তার একক নির্ণয় করলাম। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে তাপীয় রোধের মান, এটাকে আমরা নির্ণয় করব যে তাপীয় রোধ কি এবং তার সমীকরণটা কি হবে। তাপীয় রোধ ব্যাপারটা বোঝার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলতড়িতের চ্যাপ্টারে যেটা পড়েছিলাম যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব যদি একটা V1 একটা যদি V2 হয়, এবং যদি এমন হয় যে V1 V2 থেকে বড়, তাহলে এই বিভব প্রভেদটা কত হবে, V1 মাইনাস V2। এই হচ্ছে বিভব প্রভেদ। এই বিভব প্রভেদে থাকা এই তারটির মধ্যে অবশ্যই তড়িৎ পরিবহন হবে। সেই তড়িৎ পরিবহনের মাত্রা যদি I হয় এবং পরিবাহীটির রোধ যদি R হয়, তাহলে আমরা যে ইকুয়েশনটা পড়েছিলাম ওহমের সূত্র, সে ওহমের সূত্র কী ছিল, V ইকুয়াল I ইন্টু R, ঠিক আছে। এই কোয়েশনটা জানি। আর এই ক্ষেত্রে ভি মানে অ্যাকচুয়ালি কি, ভি মানে হচ্ছে বিভব প্রভেদ। তাহলে ভি এর জায়গায় আমি কী লিখতে পারি, V1 মাইনাস V2। এই বিভব প্রভেদের দরুন বা এই বিভব প্রভেদের জন্যই কি হয়, পরিবাহীর মধ্যে দিয়ে তড়িতের পরিবহন ঘটে। কি মাত্রায় ঘটে, I, এবং পরিবাহীর রোধ কত, R। এই যে সমীকরণটা আছে, এই কনসেপ্ট যেইভাবে আসলো, ঠিক আছে, এর উপরে ভিত্তি করে আমরা কি করব, তাপের ক্ষেত্রে তাপীয় রোধের মানটা নির্ণয় করব, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে যে তড়িৎ পরিবহন হতে গেলে যেমন বিভব প্রভেদ থাকাটা জরুরি, সেরকম কোনো পদার্থের একটি তল থেকে অপর একটি তলে তাপের পরিবহন হওয়ার জন্যই এই দুই তলের মধ্যে যে উষ্ণতা তার একটি পার্থক্য থাকা উচিত। যদি θ1 গ্রেটার দেন θ2 হয়, তাহলে θ1
উষ্ণতা বিশিষ্ট তল থেকে θ2 উষ্ণতা বিশিষ্ট তলে তাপের পরিবহন ঘটবে। ঠিক আছে, এবার কী মাত্রায় ঘটবে তার ইকুয়েশন আমরা আগেই পড়েছি। ঠিক আছে, এই সবার প্রথমে যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম সেই ইকুয়েশনটা ছিল কিউ ইকুয়াল কে θ1 - θ2 এ টি ডিভাইডেড বাই ডি। এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে আমরা আরেকবার লিখে নিব। তাহলে লিখব হচ্ছে কিউ ইকুয়াল কে θ1 - θ2 এ টি ডিভাইডেড বাই ডি। এই ইকুয়েশনটাকে আমরা অনেকটা কী করব, এই ইকুয়েশনের মতো বানানোর চেষ্টা করব। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো যে এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম এই ইকুয়েশনে যে তড়িতের প্রবাহ মাত্রা অর্থাৎ আই, সেটার মান কী হবে, আই ইকুয়াল V1 - V2 ডিভাইডেড বাই আর, অর্থাৎ বিভব প্রভেদ ডিভাইডেড বাই তড়িতের রোধ। এই দুটোর অনুপাতই হচ্ছে আই অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা। একই রকমভাবে যদি আমরা তাপের প্রবাহ মাত্রা যদি আমি বের করি, কারণ এটাকে তুলনা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যেরকমভাবে ইকুয়েশনটা আছে এখানেও ইকুয়েশনটা তাই করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, কিউকে টি দিয়ে ভাগ করে দিতে হবে। এই টিটা ছিল ডান পাশে, চলে আসলো নিচে। তাহলে এই যে রাশিটা, এই রাশিটা অ্যাকচুয়ালি কি, এই রাশিটা হলো তাপের প্রবাহ মাত্রা। তাহলে কি থাকলো এখানে, এটা থাকছে হচ্ছে কে θ1 - θ2 ইন্টু এ ডিভাইডেড বাই ডি, এই যেটা থাকছে। তাহলে এটার সাথে এটা কিন্তু মিল কিন্তু এখনও হলো না। এর বাদিকটা হচ্ছে তড়িতের প্রবাহ মাত্রা, এর বাদিকটা হচ্ছে তাপের প্রবাহ মাত্রা, এটা মিলে গেছে। এখানে রাখতে হবে ওপরে বিভব প্রভেদ, অর্থাৎ যে কারণে তড়িৎ প্রবাহ ঘটে। এখানেও ঠিক একই জিনিস রাখবো যে উষ্ণতার প্রভেদ, যে কারণে তাপের পরিবহনটা ঘটে। তাহলে আমাকে উপরে রাখতে হবে শুধুমাত্র θ1 - θ2। তাহলে এখানে নিচে আগের থেকে ডি ছিল, আর কে এ দুটোকে আমি কি করব, ডি এর নিচে লিখে দিব। ডি এর নিচে কে লিখে দিলাম। তাহলে এটা উল্টে গেলে কি হবে, উপরে কে আর এই পাশে এ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা একই হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কিউ বাই টি। তাহলে এই দুটো সমীকরণকে এখন আমি তুলনা করতে পারবো। ঠিক আছে, ভালো করে দেখে নাও, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এই দুটোকে আমরা এখন তুলনা করব। এই ইকুয়েশনটাকে নাম্বার দিচ্ছি হচ্ছে 7 আর এই ইকুয়েশন নাম্বার দিচ্ছি হচ্ছে আমরা 8। এই দুটো সমীকরণকে যদি তুলনা করি তাহলে দেখছো যে আর মানে যেটা তাপ তড়িতের রোধ, আর এটা যেটা হবে এটাই হচ্ছে তাপীয় রোধ। তাহলে 7 ও 8 তুলনা করে পাই রোধ, কিসের রোধ, যে না তড়িতের না, এটা তাপীয় রোধ। তাহলে হিট লিখতে হবে, এইচ সাফিক্সে দিতে হবে, আর এইচ মানে তাপীয় রোধ। ইকুয়াল কি দেখাচ্ছে, তাপীয় রোধের মান এই যে এটা, অর্থাৎ ডি ডিভাইডেড বাই কে এ। এটাই হলো তাপীয় রোধের সমীকরণ। তাহলে আমরা তাপীয় রোধের মান অর্থাৎ সমীকরণটা নির্ণয় করা শিখলাম। এটাকে দিয়ে দিই ইকুয়েশন নাম্বার 9। এরপরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তাপীয় রোধের একক ও রোধের সঙ্গে সাদৃশ্য। এই যে তাপীয় রোধের যে সমীকরণটা নির্ণয় করেছি এই সমীকরণটাকে আরেকবার লিখে নিই। এইবার তার আমরা একক দেখব কি হয়, ডি ডিভাইডেড বাই কে, এই হচ্ছে সমীকরণ। আচ্ছা, এবার আমি কি করব, এই যে ডি কোন এককের করব, যদি আমি এটাকে সিজিএস এককে করি তাহলে আর এইচের একক হবে হচ্ছে ডি মানে হচ্ছে বেদ, সেটা সেন্টিমিটার, ডিভাইডেড বাই কে। কে এর একক কিন্তু আমরা আগেই নির্ণয় করেছিলাম, কে এর এককটা এখানে দেওয়া আছে। এই দেখো সিজিএস পদ্ধতিতে কে এর একক, কে এর এককটা লিখে ফেলি এখানে। এটা হবে হচ্ছে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সি ইনভার্স। ঠিক আছে, এবার দেখো আমি কি করব, সবগুলোকে উপরে তুলে নেব। তাহলে ক্যালোরি হবে হচ্ছে ক্যালোরি ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স উপরে উঠলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, এটা হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার, সেকেন্ড ইনভার্সটা হয়ে যাবে সেকেন্ড, ডিগ্রি সি ইনভার্সটা হয়ে যাবে ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আর এইচ এর সিজিএস পদ্ধতিতে একক।
একই রকমভাবে যদি আমি এটা এসআইয়ের পদ্ধতিতে যদি একক যদি দেখি তাহলে যে কোনো একটা নিতে পারি। যদি আমি ওপরেরটাকে নিই তাহলে একটা জুল দিয়ে আসবে, যদি নিচেরটাকে নিই তাহলে আমাদের ওয়াট দিয়ে আসবে। তাহলে আমরা দুটোই করি, ঠিক আছে। তাহলে এই যে মেন যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের মধ্যে আমি কি করব, মানগুলোকে বসিয়ে নিব। ডি হয়ে যাবে মিটার ডিভাইডেড বাই কে, কে এর মান যদি লিখি যে মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স কেলভিন ইনভার্স, তাহলে এরিয়াটা থাকছে, এরিয়া হয়ে যাবে মিটার স্কোয়ার। মিটার দিয়ে মিটার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমি ঠিক একই রকম প্যাটার্নে এটাকেও কিন্তু লিখব। ক্যালোরি ইনভার্সটা হয়ে যাবে জুল ইনভার্স, মিটার ইনভার্স উপরে উঠলে হয়ে যাবে হচ্ছে এবার আমরা দেখব যে তাপীয় রোধটা বের করেছি, তাপীয় রোধের একক এবং রোধের সঙ্গে তার সাদৃশ্যটা কী। তাহলে প্রথমে দেখছি একক, আরএইচ তাপীয় রোধ ইকুয়াল ডি ডিভাইডেড বাই কে এ। তাহলে ডি সিজিএস সিস্টেমে যদি করি, ডিটা হবে হচ্ছে সেন্টিমিটার, কেটা কি আছে ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সি ইনভার্স, আর এরিয়া হবে সেন্টিমিটার স্কোয়ার। এখন দেখো সেন্টিমিটার দিয়ে সেন্টিমিটার স্কোয়ারটা ক্যান্সেল হলো। এরপর যদি এটা গুণ করে দিয়ে সেন্টিমিটার ইনভার্স ইন্টু সেন্টিমিটার, এইটা কী হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে পরে থাকছে হচ্ছে ক্যালোরি ইনভার্স, এটা উপরে উঠে যাবে ক্যালোরি ইনভার্স, সেকেন্ড ইনভার্সটা উপরে উঠলে সেকেন্ড, ডিগ্রি সি ইনভার্সটা কী হয়ে যাবে ডিগ্রি সি। এই হচ্ছে সিজিএস সিস্টেমে আরএইচের একক অর্থাৎ তাপীয় রোধের একক। একই রকমভাবে এসআই পদ্ধতিতে যদি করি তাহলে উপরে ডি এর মান হবে হচ্ছে মিটার, কে এর মান হবে হচ্ছে যে মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স কেলভিন ইনভার্স, এরিয়ার এককটা হবে হচ্ছে মিটার স্কোয়ার। স্কোয়ার দিয়ে এটা ক্যান্সেল করলাম, এই মিটারের সাথে মিটার ইনভার্স কী হয়ে যাবে 1। তাহলে সবগুলো মানকে যদি উপরে তুলে দিই তাহলে হয়ে যাবে জুল ইনভার্স, সেকেন্ড ইনভার্সটা হয়ে যাবে সেকেন্ড, আর কেলভিন ইনভার্সটা হয়ে যাবে কেলভিন, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে আমরা এইভাবে না রেখে মানে জুলে না রেখে যদি আমি ওয়াটের মাধ্যমে করতে চাই তাহলেও সেটা করা যাবে। যে ডি এটার মান হবে হচ্ছে মিটার ডিভাইডেড বাই কে, এটার মান আমরা এখানে দেখেছি কি আছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এটা লিখলাম হচ্ছে কে এর মান। এবার এরিয়ার মান লেখা বাকি আছে, এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, মিটার দিয়ে মিটার স্কোয়ার ক্যান্সেল, মিটার ইনভার্স আর হচ্ছে মিটার, তাহলে এটা কী হয়ে যাবে 1। তাহলে পড়ে থাকছে ডাব্লু, অর্থাৎ এটাকে ডাব্লু ইনভার্স করে দিব, আর কে ইনভার্স যেটা আছে ওইটাকে লিখে দিব হচ্ছে কে। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে তাপীয় রোধ যেটা তার একক, ঠিক আছে, ওয়াট ইনভার্স কেলভিন।